করছে। হ্যাঁ হুজুর, হুজুর আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। প্রমাণের আগুনে জ্বলছে বিদ্যুতের মুখোশ, তবুও কোর্টের রায় তানিয়াকে ছিনিয়ে নিল সে। মায়ের কান্না আর সন্তানের রাক্ষস চিৎকারে এবার কোন মোড় নেবে কাস্টাডির লড়াই? আদালত চত্বরের মধ্যে সবাই উপস্থিত ছিল সেখানে। অনিরুদ্ধ তানিয়াকে কোলে নিয়ে বিদ্যুৎকে বলে, তানিয়ার কাস্টাডি এখনও তুমি পাওনি। পরক্ষণে বিদ্যুৎ বলে, আর কতদিন ওর বাবা হয়ে থাকবে? আমি তানিয়ার বাবা, তানিয়া আমার কাছে থাকবে। অন্যদিকে আমরা দেখতে পাই অনিরুদ্ধ বাণী সুমির নামে গুন্ডাটাকে ধরতে বস্তির মধ্যে গেলে বস্তির লোকেরা বলে, আপনাদের দেখে তো ভদ্রঘরের লোক মনে হচ্ছে, তাহলে এখানে এসে এমন মারপিট করছেন কেন? পরবর্তীতে বাণী, অনিরুদ্ধ, আর্য, অন্তরা সবাই বস্তি থেকে বেরিয়ে রাস্তায় এসে অনিরুদ্ধ বলে, এখন এভাবে এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। বিদ্যুতের বাড়ি রাস্তার গলির সামনে গিয়ে আমাদের অপেক্ষা করতে হবে। যত বড়ই গুন্ডা হোক না কেন, কোনো না কোনো ভুল নিশ্চয়ই করবে, আর সেই ভুলের পথ ধরে আমাদের এগোতে হবে। কথাটা বলেই বাণী, অনিরুদ্ধ বিদ্যুতের বাড়ির সামনে রাস্তার গলির দিকে যায়। অপরদিকে আমরা দেখতে পাই কাপড়ে মুখ ঢেকে রাতের অন্ধকারে বিদ্যুৎ কুয়াশা রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখনই পিছু নেয় বাণী, অনিরুদ্ধ। কিছুদূর রাস্তা যাওয়ার পরে বিদ্যুৎ কুয়াশার সমস্ত প্রমাণ, বহুরূপী সাজার পোশাকটা আগুনে পুড়িয়ে দেয় আর বলে, জ্বলবে চিতা পূর্বে ছাই, কেসের কোনো প্রমাণ নাই। এদিকে পিছন থেকে অনিরুদ্ধ ভিডিও করে রাখে আর বলে, এটা তো যথেষ্ট কোনো প্রমাণ হচ্ছে না। পরক্ষণে বাণী বলে, আপনি ভিডিও করে রাখুন, হতেও পারে এটাই কেসের মোড় ঘুরিয়ে দিতে পারে। পরবর্তীতে বিদ্যুৎ কুয়াশার সমস্ত প্রমাণ পুড়িয়ে যাওয়ার পরে বাণী, অনিরুদ্ধ বহুরূপী পোশাকের পুড়ে যাওয়া কিছু অংশ বাণী নিজের কাছে রেখে দেয় কোর্টে প্রডিউস করার জন্য। পরের সিনে দেখানো হয় কুয়াশা এবং বিদ্যুৎ আদালতের মধ্যে আসতেই মৌলি নয়নতারা এসে বলে, তুমি কেমন কোট প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছ? কি ব্যাপার বিদ্যুৎ? পরক্ষণে বিদ্যুৎ একটু ভাব দেখিয়ে বলে, বাণীর বাবু গরিব হয়ে গেছে আর আমি রিচ হয়ে গেছি। এদিকে নয়নতারা বিদ্যুতের পেটের খোঁচা মেরে বলে, বিদ্যুতের তার মাথায় দুইটা ঢুকিয়ে দিলেই বিদ্যুতের সমস্ত স্প্রিং কেটে যাবে। ঠিক তখনই কুয়াশা এসে নয়নতারাকে বলে, আপনি সবসময় আমার স্বামীকে এমন অপমান করে কথা বলেন কেন? অন্যদিকে পিছন থেকে অন্তরা আর্য দেখে হাসতেছিল। তখনই মৌলি গিয়ে অন্তরার সাথে কথা কাটাকাটি শুরু করে দেয়। পরবর্তীতে নয়নতারা বলে, আমার সোনা নাতনিরা, তোমরা এমন ঝগড়া করো না, এটা আদালত, ঝগড়া হবে পক্ষে বিপক্ষে, তোমরা এমন তর্ক বিতর্ক পড়ো না। পরের পার্টে আমরা দেখতে পাই আদালতের ভেতর থেকে জাজ 2007 নম্বর কেস বলে ডাক দেয় এবং কেস শুরু করার জন্য বলে। পরবর্তীতে বাণীর অ্যাডভোকেট সেন বাণীর হোটেলের কাকাবাবু কল্যাণবাবুকে উইটনেস বক্সে আসার জন্য অনুমতি চাইলে জাজ অনুমতি দিয়ে দেয় এবং পরক্ষণে কল্যাণবাবু উইটনেস বক্সে আসতেই অ্যাডভোকেট সেন জিজ্ঞেস করে, আপনারা হঠাৎ খাবার বিক্রি করার জন্য রাস্তায় কেন নেমেছিলেন? তখন কল্যাণবাবু বলে, আমি বাধ্য হয়ে রাস্তায় খাবার বিক্রি করার জন্য নেমেছিলাম, কেননা আমাদের একজন ফোন করে 130 জনের খাবার অর্ডার করেন। আমাদের সমস্ত কিছু রেডি হলে ওই নাম্বারে ফোন করে লোকেশন জানতে চাইলে উনি বলেন খাবার লাগবে না, কিন্তু আমাদের তো সামর্থ্য নেই খাবারগুলোকে নষ্ট করার, তাই খাবারগুলোকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে রাস্তায় নেমেছিলাম। কল্যাণবাবুর এমন কথা শুনে অ্যাডভোকেট জাজকে বলে, বাণী এবং অনিরুদ্ধকে ফাঁসানোর জন্য এগুলো প্ল্যান করা হয়েছিল। পরবর্তীতে অ্যাডভোকেট সেন সমস্ত প্রমাণ আস্তে আস্তে আদালতের সামনে তুলে ধরে, এমনকি বহুরূপী পোশাকের ক্ষুদ্র অংশটাও আদালতে দেখায়। তাছাড়া বহুরূপী পোশাক পুড়িয়ে ফেলার ভিডিওটাও আদালতের সামনে দেখায়। তখনই বিদ্যুৎ কুয়াশা বলে, এগুলো আমাদের ফাঁসানোর জন্য হচ্ছে। এদিকে বিদ্যুতে উকিল জাজকে বলে, মিলার্ড, আমার ক্লায়েন্টকে বিভ্রান্ত করার জন্য এগুলো করা হচ্ছে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই অ্যাডভোকেট সেন সুমির নামে ছেলেটাকে উইটনেস বক্সে ডাকে এবং কে তাকে টাকা দিয়ে বাণী, অনিরুদ্ধকে ফাঁসানোর কথা বলেছিল সমস্ত কিছু তুলে ধরতে বলে। তখন গুন্ডা সুমির বলে, বিদ্যুৎ কুয়াশা কাঁদিয়ে আমিকে এগুলো করতে বলেছিল। পরক্ষণে বিদ্যুতের অ্যাডভোকেট সুমিরকে বলে, তা আপনি এতদিন কোর্টে কেন আসেননি? আজকে আপনাকে সত্যিটা বলার জন্য কি টাকা দিয়েছে? পরবর্তীতে সুমির গুন্ডা চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে অ্যাডভোকেট সেন বিপক্ষের অ্যাডভোকেটের কথা শুনে বিরক্ত বোধ করে। অন্যদিকে নয়নতারা মৌলিকে বলে, বাণী ডাকাত রানী, গ্রামের স্কুলে না পড়লেও সমস্ত কিছু থেকে বেরিয়ে যায়, কোনোভাবেই কোনো কিছুতে আটকানো যায় না। আগামী পর্বে আমরা দেখতে পাব বিদ্যুৎ অনিরুদ্ধকে বলে, আদালত বলেছে মঙ্গলবার, বুধবার, শুক্রবার এই 3 দিন তানিয়া আমার কাছে থাকব। তাহলে অনিরুদ্ধ থেকে তানিয়াকে কেড়ে নিয়ে যায়। এদিকে তানিয়া রাক্ষস রাক্ষস বলে কান্নাকাটি করতে থাকে। অন্যদিকে বাণী, অনিরুদ্ধ তানিয়াকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ে।